সরকারি এডওয়ার্ড কলেজের দ্বিতীয় বর্ষের নন মেজর রসায়ন ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি শেখ মোহাম্মদ হাসান তারেক। আমি তোমাদের এই কোর্সের জেনারেল কেমিস্ট্রি 2 এই কোর্সের রাসায়নিক বিক্রিয়ার হার চ্যাপ্টারটি পড়াচ্ছিলাম। তারই ধারাবাহিকতায় আজকে আমি তার পরবর্তী অংশ থেকে পড়ানো শুরু করব। এই বিক্রিয়ার হারের উপর বিভিন্ন নিয়ামকের প্রভাব আছে। বিক্রিয়ার হারের উপর যে শুধু তাপমাত্রার প্রভাব তা না, কিন্তু আমরা তাপমাত্রার প্রভাবটা বললাম এইভাবে, ওই যে আরএনএস সমীকরণ দিয়ে বুঝালাম, কিন্তু বিক্রিয়ার হারের উপর এছাড়াও আরো অনেক ধরনের নিয়ামক আছে, ফ্যাক্টর আছে, যে ফ্যাক্টর গুলো এর উপর ইফেক্ট করে। একটা হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি, বিক্রিয়কের ঘনমাত্রা, তাপমাত্রা যেটা আমরা একটু আগে বলেছি, বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল, প্রভাবক, আলোর উপস্থিতি, চাপের প্রভাব। এই কয়টা হলো 7টা। এই 7টি নিয়ামকের উপর বিক্রিয়ার হার মোটামুটি ভাবে নির্ভর করে। আমরা এই বিভিন্ন নিয়ামকগুলো সম্পর্কে একটু ডিটেইলস জানবো, জাস্ট তোমাদের সাথে আলোচনা করব, হ্যাঁ, যাতে তোমাদের এগুলো মনে থাকে। প্রথমটা হচ্ছে বিক্রিয়ার প্রকৃতি। বিক্রিয়ার প্রকৃতি মানে কি, যে বিক্রিয়াটা কিরকম হবে, স্লো হবে না ফাস্ট হচ্ছে, কেন হচ্ছে। দেখো, এই একটা বিক্রিয়া যে বিক্রিয়ায় খুব দ্রুত কি ধরনের বিক্রিয়া হচ্ছে, কি বিক্রিয়া হচ্ছে, এই বিক্রিয়ার উপর নির্ভর করে। যেমন এটা হচ্ছে একটা স্টার্চ বা সেলুলোজ জাতীয় পদার্থ, যেটাকে আমরা যদি হাইড্রোলাইসিস করি, সেই হাইড্রোলাইসিসের ক্ষেত্রে আস্তে আস্তে করে, মনে করো ভাত থেকে গ্লুকোজ তৈরি হয়, বা রাইস থেকে গ্লুকোজ তৈরি হয়, আটা থেকে গ্লুকোজ তৈরি হয়, সেইটা হয় খুব স্লো প্রসেসে। এটাকে অ্যাসিডিক হাইড্রোলাইসিস করলে এই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ তৈরি হয়। এটা হচ্ছে খুব স্লো। কিন্তু আরেকটা বিক্রিয়া দেখো, এটা হচ্ছে একটা এস্টার, এটা হচ্ছে একটি এস্টার। হ্যাঁ, এই এস্টারের ক্ষেত্রে এটা হচ্ছে মিথাইল ইথানয়েট। এই ক্ষেত্রে এটাকে যদি আমরা হাইড্রোলাইসিস করি, খুব দ্রুত এই বিক্রিয়াটা হচ্ছে, যেটা খুব ফাস্ট বিক্রিয়া। তাহলে বিক্রিয়ার প্রকৃতি এটাও খুবই ইম্পর্টেন্ট। বিক্রিয়ার প্রকৃতি খুব ইম্পর্টেন্ট। তারপর আমরা যদি বলি বিক্রিয়ক যেই জিনিসটা নিয়ামক, সেটা হচ্ছে বিক্রিয়কের ঘনমাত্রা। ঘনমাত্রা কিভাবে নির্ভর করে দেখো, আমরা সেটা কিভাবে প্রমাণ পাবো। সোডিয়াম থায়োসালফেট এটার সাথে যদি আমরা HCl বিক্রিয়া করাই, HCl বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড এবং সালফার নিচে তলানি হিসেবে পড়বে, জমা পড়বে, পানি, সালফার ডাইঅক্সাইড। এখন এটা আমরা বিক্রিয়কের ঘনমাত্রার উপর যে নির্ভর করে, সেটা বুঝবো কিভাবে বা এটা প্রমাণ করব কিভাবে, সেটা প্রমাণ করা হয় কিভাবে। মনে করো এইখানে কয়েকটা আমরা টেস্ট টিউব নিলাম, ওকে। সোডিয়াম থায়োসালফেটের এখানে ঘনমাত্রা দিলাম মনে করো 0.1, এটা দিলাম 0.2, এটা দিলাম 0.3, এটা দিলাম 0.5 দিলাম, এটা হচ্ছে 1.0। এই মোলারিটির সোডিয়াম থায়োসালফেট দিয়ে আমরা প্রত্যেকটা এই যে এই টেস্ট টিউব ভরাট করলাম। আর একই রকম ঘনমাত্রা মানে হচ্ছে মনে করো 1 মোলার দিলাম ঘনমাত্রা, প্রত্যেকটা টেস্ট টিউবে আমরা 1 মোলার HCl দিব, প্রত্যেকটা টেস্ট টিউবে 1 মোলার HCl দিব। তাহলে ঘনমাত্রাটা কার চেঞ্জ হলো? সোডিয়াম থায়োসালফেটের চেঞ্জ অবস্থায় আছে। অর্থাৎ এটা 0.1 মোলার, এটা 0.2, এটা 0.5, এটা 1। এখন যখন ঢালবো তখন দেখবো যে সবার প্রথমে নিচে যেহেতু সালফারের তলানি জমবে, নিচে একটা সাদা কাগজে ক্রস চিহ্ন রাখবো, তার উপরে যদি এই একটা বিকার রাখি, বিকারের উপর, তখন দেখা যাবে এই ক্রস চিহ্নটা আস্তে আস্তে করে হয়ে যাচ্ছে, মানে মিলে যাচ্ছে, মানে আর দেখা যাচ্ছে না। দেখা যাবে খুব দ্রুত হচ্ছে এই ঘটনাটা, মানে দ্রুত ভ্যানিশ হচ্ছে কোথায়, এই 1 মোলার যেটা, অর্থাৎ সবার ডান পাশে, এটার ক্ষেত্রে এই 1 মোলার যেটা, এটার ক্ষেত্রে খুব দ্রুত কি হয়ে যাচ্ছে, ওই ক্রস চিহ্নটা আর দেখা যাচ্ছে না। তারপরে 0.1, 0.5 মোলার, তারপর 0.2 মোলার, আস্তে আস্তে করে মিলে যাচ্ছে, তারপর 0.1 মোলার। তার মানে বোঝা যাচ্ছে কি, যত ঘনমাত্রা বেশি থাকবে তত দ্রুত বিক্রিয়া করছে। এটা শুধু সোডিয়াম সালফেটের বেলায় না, যদি আমরা HCl এর ক্ষেত্রে করি, যে HCl এর ঘনমাত্রা চেঞ্জ করে দিব, একই ঘটনা ঘটবে। অর্থাৎ
বিক্রিয়কের ঘনমাত্রা যত বেশি হবে বিক্রিয়া তত দ্রুত হবে, বিক্রিয়ার হারটা তত বেশি হবে। এখানে কারো কোনো সমস্যা আছে? ওয়েট, একটুখানি ওয়েট করো। হ্যাঁ, কারো সমস্যা থাকলে তোমরা আনমিউট হয়ে কথা বলতে পারো। এই আমার এটা 5 মিনিট পরে পারে, 5 মিনিট পরে আমি শেষ হয়ে যাচ্ছে আমার ক্লাস। আচ্ছা, কারো কোনো সমস্যা হচ্ছে এখানে? না স্যার, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, গুড। আমরা এই ক্লাসের প্রায় শেষের দিকে চলে আসছি, কারণ এই ক্লাস আর 5 মিনিট আছে, 5 মিনিট পরে শেষ করে দিব। আগামী ক্লাসে বাকিগুলো দেখাবো। আচ্ছা, তারপর হচ্ছে তাপমাত্রার প্রভাব। তাপমাত্রা এই জিনিসটা কিন্তু আগেই বলেছিলাম, এই যে অ্যারেনিয়াস সমীকরণ, এই সমীকরণ অনুযায়ী তো বলেছিলাম যে যে কি কি ইসের উপর নির্ভরশীল, এগুলো তাপমাত্রাটা আমার আলোচনা করা হয়েছে গত কিছুক্ষণ আগে। আমরা এখন আসবো বিক্রিয়কের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। আমরা আজকে এতটুকু পর্যন্ত দিয়ে শেষ করব। পৃষ্ঠতলের ক্ষেত্রফল মানে কি এবং কিভাবে এটা বিক্রিয়ার হারের উপর প্রভাব ফেলে, তোমরা কি কেউ বলতে পারবে যে পৃষ্ঠতলের উপর ক্ষেত্রফলের উপর প্রভাব কিরকম আছে? আমি সহজে বলি, মনে করো একটা ইট, একটা ইটের কয়টা তল? 6টা তল, ঠিক না? এখন আমি যদি 6টা তল কতখানি, এই পাশে মনে করো যে এই দৈর্ঘ্য বরাবর 2 ধরো, 2 না বলো 20 সেন্টিমিটার স্কোয়ার ধরো, তাহলে এটা ওই পাশেও আছে 20 সেন্টিমিটার স্কোয়ার, 40 সেন্টিমিটার স্কোয়ার, আবার এক পৃষ্ঠে আছে মনে করো যে 30 সেন্টিমিটার স্কোয়ার। এভাবে করে সব যোগ করলাম, যোগ করলে যত ক্ষেত্রফল হবে, কিন্তু ইটটাকে যদি আমরা ভেঙে ফেলি মাঝখানে, তাহলে ক্ষেত্রফল কি হবে, বাড়বে না কমবে? খেয়াল করো, মাঝখানে ভাঙার কারণে ক্ষেত্রফল কিন্তু বেশি হয়ে গেল, কারণ একটা পৃষ্ঠ বাড়লো। আমার কথা বুঝতে পেরেছো? আমার কথা বুঝতে পেরেছো? জি স্যার। আরেকবার স্যার। একটা ইটের যতটুকু দৈর্ঘ্য, ক্ষেত্রফল, মানে চারপাশে যতটুকু ক্ষেত্রফল, আমি যদি ইটটাকে মাঝখানে ভাঙি তাহলে ক্ষেত্রফলটা বেড়ে যায়। খেয়াল করো, তার মানে তল বাড়ে, ক্ষেত্রফলটা তল বাড়ে, মানে বিভিন্ন জায়গায় চারপাশ থেকে যত ক্ষেত্রফল বাড়বে তত বিক্রিয়া সংঘর্ষ হওয়ার জায়গা বাড়বে। সহজ কথা, সংঘর্ষ হওয়ার জায়গা বাড়বে তত। আরো সহজে হিসাব করি, বলি, মনে করো তোমরা যারা দেখো যারা কাঠ মিস্ত্রিরা কাঠ জোড়া লাগায়, আমি যদি অল্প একটু টাচ করাই, মানে অল্প একটু জায়গায় আমি যদি আঠা দিয়ে লাগাই, সেটা বেশি শক্তিশালী হবে নাকি আমি যদি ক্রস করে দেখা যায় যে সারফেস বাড়ায়, মানে পৃষ্ঠতল বাড়ানোর পর লাগায়, তাহলে বেশি পরিমাণে তলের সাথে আটকে থাকে, শক্তি বেড়ে যায়। অর্থাৎ পৃষ্ঠতলের ক্ষেত্রফল যত বেশি হবে তত বিক্রিয়া তত বেশি পরিমাণে হবে। মনে করে এখানে ক্যালসিয়াম কার্বনেট আছে, একটা পাথর, চুনা পাথর, তার সাথে HCl বিক্রিয়া করলে যেইভাবে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরোবে বা জলীয় বাষ্প বেরোবে, আমি যদি ওই পাথরটাকে গুঁড়া করে ছোট ছোট টুকরা করে দেই, তারপর যদি HCl দিই, তার বিক্রিয়াটা খুবই দ্রুত হবে। কারণ কি, আগে মনে করো একটা ছিল বল ছিল, বলের চারপাশে যতটুকু ক্ষেত্রফল ছিল, আমি যখন ভেঙে ফেললাম কাঁচের বলটা, হাজার হাজার মানে ক্ষেত্রফল অনেক বেড়ে গেল, চারপাশ থেকে এই HCl ঢুকতে পারলো, বিক্রিয়াটা খুব দ্রুত হবে। যে কারণে বিক্রিয়কের পৃষ্ঠতলের উপর নির্ভর করে। তারপর আমরা আসবো প্রভাবক। কিছু বিক্রিয়া আছে, আমরা তো জানি প্রভাবক জিনিসটা কি। প্রভাবক হচ্ছে একটি বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, গতি বাড়ায় দেয়। যেমন এই যদি আমি একটা বিক্রিয়া দেখি, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট। এটা নর্মালি যদি আমরা হিট দিলে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন তৈরি হয়, এবং এটা একটা স্লো প্রসেস, আস্তে 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 করে বিক্রিয়া হয়। কিন্তু আমরা যদি এখানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এই প্রভাবকটা ব্যবহার করি এখানে, সেই ক্ষেত্রে দেখা যায় খুব ফাস্ট হয়ে যাচ্ছে, বিক্রিয়াটি খুবই দ্রুত হয়। তাহলে পটাশিয়াম ক্লোরাইড সেটাই কিন্তু বিভক্ত হয়ে পটাশিয়াম ক্লোরাইড আর অক্সিজেন হলো, আগের বিক্রিয়াতেও তাই, পরের বিক্রিয়াতেও তাই, বাট বিক্রিয়ার হার এখানে প্রভাবক ব্যবহার করার কারণে অনেক বেশি দ্রুত হয়েছে, এবং অর্থাৎ প্রভাবকের একটা প্রভাব রয়েছে বিক্রিয়ার হারের উপর।
এখন এই বিক্রিয়ার হারের উপর কিভাবে করে প্রভাবক কাজ করে আমরা গত ক্লাসে বা তার আগে আমরা জানি যে আগের ক্লাসে আমরা জানি যে সক্রিয়ণ শক্তি কি। সক্রিয়ণ শক্তি হচ্ছে একটি বিক্রিয়ককে বিক্রিয়া করার উপযুক্ত হওয়ার জন্য যে পরিমাণ সময় এই শক্তি প্রয়োজন হয়। কি বললাম, একটা বিক্রিয়ক যে উৎপাদে পরিণত হবে সেই বিক্রিয়ক বিক্রিয়া করার উপযুক্ত হতে হবে। সেই উপযুক্ত হওয়ার জন্য যতটুকু পরিমাণ শক্তি প্রয়োজন হয়, যে সেটা হচ্ছে এইখানে, এতটুকু হচ্ছে অ্যাক্টিভেশন এনার্জি বা সক্রিয়ণ শক্তি। আচ্ছা, তো নরমাল বিক্রিয়ার ক্ষেত্রে যখন আমরা ক্যাটালিস্ট ব্যবহার করব না, সেই ক্ষেত্রে আমাকে শক্তি অর্জন করতে হয় এইভাবে, অর্থাৎ এতটুকু সক্রিয়ণ শক্তি অর্জন করতে হয়। কিন্তু যখন আমরা ক্যাটালিস্ট ব্যবহার করি, সেই ক্ষেত্রে ক্যাটালিস্টের কাজটা হচ্ছে বিক্রিয়াটাকে অন্যদিকে ধাবিত করা, অন্য পথে নিয়ে যাওয়া। তো অন্য পথে নিয়ে গেলে হবে কি, কোন পথে নিয়ে যাবে, যেই পথে বিক্রিয়ার সক্রিয়ণ শক্তি কম লাগে। যেমন এই যে যখন আমরা ক্যাটালিস্ট ব্যবহার করব, তখন এই হচ্ছে তার রাস্তা, তাহলে আমার সক্রিয়ণ শক্তি লাগছে এতটুকু। তার মানে ক্যাটালিস্টের কাজ হচ্ছে বিক্রিয়াকে অন্য পথে নিয়ে যাওয়া, যেদিকে নিয়ে গেলে সক্রিয়ণ শক্তি কি হবে, কম হবে। আচ্ছা, তাহলে এখন এই হচ্ছে প্রভাবকের কাজ। আমরা আরেকটা নিয়ামক দেখব, সেটা হচ্ছে আলোর উপস্থিতি। অনেক বিক্রিয়া আছে, যে সকল বিক্রিয়াগুলো যদি আলোর উপস্থিত না থাকে, আলো যদি উপস্থিত না থাকে, সেই ক্ষেত্রে বিক্রিয়াটি খুবই স্লো হয়, ধরা চলে যে হয় না, মানে খুবই নেগলিজিবল অ্যামাউন্টে বিক্রিয়া হয়। এইসব বিক্রিয়ায় যদি আমরা আলো ব্যবহার করি, তাহলে বিক্রিয়াটি ত্বরান্বিত হবে এবং সামনের দিকে এগিয়ে যাবে। যেমন এই একটা বিক্রিয়া, যেটা হাইড্রোজেন এবং ক্লোরিন বিক্রিয়া করে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস তৈরি হয়। এই বিক্রিয়াটার ক্ষেত্রে এই যে আলো, আলোক শক্তি, সেই আলোক শক্তি এখানে যদি উপস্থিত থাকে তাহলেই বিক্রিয়াটা হবে। তার মানে বিক্রিয়ার হারের উপর এই আলোর উপস্থিতি একটা ভাইটাল ফ্যাক্টর হিসেবে কাজ করে, যে কারণে আমরা বলতে পারি যে হ্যাঁ, আলোর উপস্থিতি কিছু কিছু বিক্রিয়ার হার এর উপর প্রভাব ফেলে। এটা হচ্ছে একটা, একটু পর পর অনেকে জয়েন করতেছে, বুঝলাম না কেন। আচ্ছা, এখানে যে কোনো আলো দিলেই হবে স্যার? না, যে কোনো আলো মানে এটা হচ্ছে নির্দিষ্ট তরঙ্গ দৈর্ঘ্যের আলো। এখন আমাদের সাদা আলোর যে মধ্যে যেটা, এটা এক একটা বিক্রিয়ার ক্ষেত্রে আলাদা আলাদা। কোনো বিক্রিয়া আলোর প্রয়োজন নেই, কোনো বিক্রিয়া হয় অন্ধকার, বরঞ্চ আলোর অনুপস্থিতিতে হয়। আবার কিছু বিক্রিয়া হয় হচ্ছে আলোর উপস্থিতিতে। আলো বলতে এখানে বোঝাচ্ছে সাদা আলো। সাদা আলো মানে হচ্ছে সূর্যের আলো বোঝাচ্ছে। হ্যাঁ, জি স্যার। এখন আরেকটা প্রভাব হচ্ছে, সেটা হচ্ছে চাপের প্রভাব। অর্থাৎ চাপ দিলে বিক্রিয়াটা দ্রুত হয় বা বিক্রিয়ার সম্পন্ন হয়। যেমন যেগুলো যে অনেকগুলো পটকা আছে, পটকা মানে বুঝো, সেটা হচ্ছে আতশবাজি বা কি বলে, ছোট ছোট রাজ্যে খেলে, ঢিল ছুড়লে তারপর সেটা ফুটে হয়, কি বলে এটাকে, শব্দ হয় না, মানে বোমার মতো, ছোটখাটো বোমার মতো। কিছু বিক্রিয়া আছে যে এই টাইপের, যেমন ম্যাচের কাঠির যে বারুদ, সেই বারুদ যদি ম্যাচের যে খোলস, সেই খোলস দিয়ে উপর থেকে খুব হাতুড় দিয়ে পিটানো হয়, তাহলে কিন্তু বিকট একটা শব্দ হয়, তাই না? তাহলে এইসব ক্ষেত্রে দেখা যাচ্ছে যে চাপ প্রয়োগ করলাম, সেই ক্ষেত্রে বিক্রিয়া মানে শব্দ হলো, মানে বিক্রিয়া সম্পন্ন হলো, সহজ কথা, বিক্রিয়া সম্পন্ন হলো। তাহলে এই সকল কিছু বিক্রিয়া আছে যে বিক্রিয়ার মধ্যে চাপের প্রভাব আছে। চাপ যদি না দেওয়া হয়, ওই সার্টেন অ্যামাউন্টে যদি চাপ না দেওয়া হয়, সেক্ষেত্রে বিক্রিয়া হবে না। ইভেন অ্যামোনিয়া আমরা যে তৈরি করি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন, সেই ক্ষেত্রে চাপের একটা প্রভাব আছে। হ্যাঁ, চাপ যদি বাড়ানো হয়, তাহলে বিক্রিয়া সামনের দিকে অগ্রসর হয়, মানে বিক্রিয়ার গতি বাড়ে। অর্থাৎ নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন
অ্যামোনিয়া তৈরি হয় বেশি। যদি চাপ কম থাকে সেই ক্ষেত্রে কম হবে। তাহলে বিক্রিয়ার যে হার বা গতি, সেই গতির উপর এই চাপের প্রভাব রয়েছে। এই যে এখানে আমি বললাম যে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এখানে চাপ দিতে হবে। চাপের ব্যাপারটা এখানে লেখা হয় না যদিও, কিন্তু এই বিক্রিয়াটাই হচ্ছে কি, অ্যামোনিয়া যখন তৈরি করব তখন চাপ প্রয়োগ করতে হয়। চাপ যদি কম হয় তাহলে বিক্রিয়াটা সামনের দিকে অগ্রসর না হয়ে পিছনের দিকে অগ্রসর হবে, ব্যাকওয়ার্ডে যাবে। হ্যাঁ, চাপ প্রয়োগ না করা হয় সেক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই বিক্রিয়ার উপর চাপের প্রভাব রয়েছে। এখন আমরা যে জিনিসটা দেখব মোটামুটি এই হচ্ছে বিক্রিয়ার হারের উপর যে সকল নিয়ামক প্রভাব ফেলে বা প্রভাব বিস্তার করে, সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। হ্যাঁ, মোট 7টা নিয়ামকের কথা এখানে বলেছি আমি। এখন যে এই এতটুকুর মধ্যে, অর্থাৎ বিভিন্ন নিয়ামকের যে প্রভাব, সেই প্রভাবের মধ্যে কারো কোনো সমস্যা আছে? কারো কোনো জিজ্ঞাসা থাকলে না, স্যার। জিজ্ঞাসা করতে পারো। আচ্ছা, গুড। এখন আমরা যে জিনিসটা আসবে সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। মানে রাসায়নিক বিক্রিয়া যে ঘটে, এখন মনে করো আমার এখানে আমি হাইড্রোজেন গ্যাস রাখলাম, আর তুমি যেখানে আছো সেখানে একটা টেস্ট টিউবে রাখলাম ক্লোরিন গ্যাস। তাহলে এখন যদি বলি যে এদের মধ্যে বিক্রিয়া হয়েছে, হাইড্রোজেন ক্লোরাইড হয়েছে, সম্ভব না, কারণ এদের মধ্যে সংস্পর্শে আসতে হবে। আমার এখানে যে হাইড্রোজেন আছে টেস্ট টিউবে এবং তোমার এখানে যে ক্লোরিন গ্যাস আছে, সেটা একসাথে সংস্পর্শে আসতে হবে, পরস্পরের সংস্পর্শে আসতে হবে, একে অপরের সাথে সংঘর্ষ লাগতে হবে। এই সংঘর্ষ তত্ত্বটা, সেটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ তত্ত্ব। এই ক্ষেত্রে কিছু শর্ত পূরণ করতে হয়, কিছু শর্ত এখানে ইম্পর্টেন্ট। প্রথম যে শর্ত, সেটা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মধ্যে অবশ্যই পারস্পরিক সংঘর্ষ হতে হবে। অর্থাৎ এখানে হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করছে, তাহলে হাইড্রোজেন এবং ক্লোরিনের মধ্যে সংঘর্ষ হতে হবে। এরা যদি দূরে অবস্থান করে তাহলে এর কাছাকাছি আসলো না, তাহলে বিক্রিয়া হবে না। তাহলে বিক্রিয়ায় অংশগ্রহণকারী প্রথম শর্ত হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক সমূহের মধ্যে অবশ্যই পারস্পরিক সম্পর্ক, এই সংঘর্ষ হতে হবে। দ্বিতীয় যেই শর্ত, সেই শর্তটি হচ্ছে সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে। সংঘর্ষটা কি হবে? অবশ্যই একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে। মানে এখানে এটা বলতে কি বোঝাচ্ছে, কেউ কি বলতে পারবে যে আমি দ্বিতীয় শর্ত বলতে কি বোঝাচ্ছে? না স্যার। সক্রিয়ণ শক্তি বোঝাচ্ছে। সক্রিয়ণ শক্তি কি? বিক্রিয়া করতে গেলে যতটুকু ন্যূনতম শক্তি লাগবে, সেই শক্তিটা না হলে বিক্রিয়া হবে না। আমি তোমাদের একটুখানি দেখাই এখানে। এই ক্ষেত্রে দেখো, এই এতটুকু তো আসতে হবে। যদি এখানে আছে বিক্রিয়ক, আমি বিক্রিয়ক যদি এই কালার দিই, এটা হচ্ছে বিক্রিয়ককে এই পজিশনে আসতে হবে। এই পজিশনে না আসলে কখনোই এই উৎপাদ পাওয়া যাবে না, প্রোডাক্ট হবে না। তাহলে স্যার এখানে ওইখানে যাইতে যে সক্রিয়ণ শক্তিটা আসবে কোথা থেকে? সক্রিয়ণ শক্তি বিভিন্ন জায়গা থেকে আসতে পারে। মনে করো আমি বিভিন্ন ধরনের, এটা বিভিন্ন ভাবে আসতে পারে। যেমন মনে করো আমরা একটা বিক্রিয়া করলাম, প্রত্যেকটা অণুর বা পরমাণুর বা যৌগের বা আলাদা কিছু শক্তি আছে। আচ্ছা, তুমি কখনো খেয়াল করেছ যে গ্লুকোজ খেয়েছে সবাই? গ্লুকোজ খেয়েছ? কেউ কি গ্লুকোজ খেয়েছ? জি স্যার। হ্যাঁ, সবাই খেয়েছো, মোটামুটি সবাই খেয়েছো। হ্যাঁ, তাহলে এই গ্লুকোজ যখন তুমি পানিতে দাও কিংবা সরাসরি যখন মুখে দাও, কি অনুভূত হয়? ঠান্ডা অনুভূত হয়। ঠান্ডা লাগে। ঠান্ডা লাগে না? কিন্তু এমনি কিন্তু জি স্যার। ঠান্ডা না। কিন্তু যখন মুখে দাও তখন ঠান্ডা লাগে, কিংবা পানির মধ্যে দাও তখন দেখবা যে যদি স্টিলের গ্লাস হয় তাহলে চারপাশে ঘেমে মানে ঠান্ডা হয়ে যায়, বোঝা যায় যে ঠান্ডা হয়ে গেছে, ঠিক না? তাহলে এই ক্ষেত্রে কি হয়? তাহলে শক্তি কোথায়? যে এই বিক্রিয়া করলো মানে হচ্ছে গ্লুকোজ পানির সাথে বিক্রিয়া করছে, সহজ কথা, পানির মধ্যে দ্রবীভূত হয়েছে। তাহলে স্যার ওখানে শক্তি সঞ্চিত ছিল। শক্তি এই যে পানি থেকে নেয়, মাধ্যম থেকে নেয়, আশেপাশ থেকে নেয়,
প্রকৃতি থেকে নিতে পারে। তখন কি হয়, ওই আশেপাশ থেকে পানির মধ্যে থেকে এটা দ্রবীভূত হওয়ার জন্য পানির কাছ থেকে কি করলো, শক্তি নিয়ে নিল। শক্তি নিলে পানির শক্তি কমে গেল, যে কারণে পানির তাপমাত্রা কমে গেল। কথা বুঝতে পারছো? জি স্যার। এটা বিভিন্ন ভাবে এই শক্তি বিভিন্ন জায়গা থেকে আসতে পারে, কিন্তু এই শক্তি পর্যন্ত অর্জন করতে হবে। এই শক্তি যদি এতটুকু না যায়, তুমি মনে করো এতটুকু এখান থেকে এই এতটুকু পর্যন্ত শক্তিতে আসলো, বিক্রিয়া কি হবে? হবে না। এই যে এইখানে এই পর্যন্ত যদি আসে, তাহলে বিক্রিয়া হবে না। শক্তি অর্জন করতে হবে ঠিক এতটুকু পর্যন্ত, হলে সেটা প্রোডাক্টে মানে এইদিকে যেতে পারে। সহজ কথা, এটা পানি আছে এখানে, এই পানি তো এতটুকু উঠতে হবে, না উঠলে তো আর এদিকে নিচে পড়বে না গড়ায়। বুঝতে পারছো? জি স্যার। তার মানে বিক্রিয়া করার জন্য ন্যূনতম অতদূর যাওয়া লাগবে, আর এই জন্য এতদূর এতটুকু যেতেই শক্তি হবে। প্রয়োজন। হ্যাঁ, এতটুকু জি তো, স্যার। সেটাই হচ্ছে সক্রিয়ণ শক্তি। আচ্ছা, তাহলে যেটা বলছিলাম, প্রত্যেক যত এই ক্যাটালিস্টের কাজটা কি, ক্যাটালিস্ট তখন এই কথাটা বলতে ভুলে গিয়েছিলাম, যে ক্যাটালিস্ট দেখো শক্তি তখন কম লাগতেছে, সক্রিয়ণ শক্তি তখন কম হয়ে গেছে, তাই না? অন্য জি অন্য স্যার। যেদিকে নিয়ে যাবে সক্রিয়ণ শক্তি কম। তাহলে এইখানে যদি 100টা, এই পজিশনে যদি 100টা অণু যেতে পারে, তাহলে এই পজিশনে কি 100টা অণু যেতে পারবে না তার চেয়ে বেশি যেতে পারবে? স্যার বেশি যাবে। হ্যাঁ, কারণ এখানে কম, মানে এরা এই যে এইখানে বিক্রিয়ক যে পরিমাণ শক্তি পাচ্ছে, কোটি কোটি, এই এতটুকু কিছু শক্তি আছে, এই এতটুকু কিছু শক্তি উঠছে, এখানে উঠছে, এখানে উঠছে, কিন্তু এগুলো একটাও কিন্তু বিক্রিয়া করতে পারবে না, মানে শেষ হবে না, বিক্রিয়া শেষ হবে না, কারণ ওই পরিমাণ শক্তি চায় না। কিন্তু যখন যখন এটা সক্রিয় শক্তি কমে গেল, তখন দেখো বেশিরভাগ অণুই কি হলো, ওই পরিমাণ শক্তি অর্জন করছে। তাহলে করছে। হ্যাঁ, বিক্রিয়ার শর্ত হচ্ছে এই, যে বেশি সংখ্যক, যত বেশি ন্যূনতম শক্তি মানে সক্রিয় শক্তি অর্জন করবে, তত বেশি বিক্রিয়া হবে। সহজ কথা, বুঝতে পেরেছ? তাহলে সংঘর্ষ তত্ত্ব হচ্ছে এই, যে দ্বিতীয়টা যেটা যেটা বলেছি আমি, যে সংঘর্ষ অবশ্যই একটি নির্দিষ্ট ন্যূনতম শক্তি সহযোগে হতে হবে, মানে এর অ্যাক্টিভেশন এনার্জি অর্জিত হতে হবে। তৃতীয় যেই শর্ত, সেটা হচ্ছে বিক্রিয়ক সমূহের মধ্যে সংঘর্ষ একটি নির্দিষ্ট দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন সহযোগে হতে হবে। এখন মনে করো, এটা কি, এটা বলতে কি বোঝাচ্ছে, যে থার্ড যে শর্ত বলেছি, যে বিক্রিয়ক সমূহের মধ্যে যে সংঘর্ষ হবে, সেই সংঘর্ষ একটা নির্দিষ্ট দিক বিন্যাস বা ওরিয়েন্টেশন সহযোগে হতে হবে। এটার মানে হচ্ছে এই, যে তোমাদের ক্লাস আছে, তাই না? তোমাদের ক্লাসরুম আছে, ক্লাসরুমের একটা দরজা আছে, তাই না? এখন তুমি কলেজে আসছো, কলেজে আসার পরে কলেজের পিছন দিক দিয়ে তোমার ক্লাসের ঠিক পিছনে উল্টা সাইডে তুমি আসছো, তুমি ঢুকতে পারবে? না। মানে না স্যার। যে পাশে দরজা নাই, তার উল্টা পাশে, মানে যে পাশে ওই যে মানে ক্লাসের বাইরের সাইড, পিছন সাইড, সেদিক দিয়ে আসলে তো তুমি ঢুকতে পারবে না, তাই না? তাহলে এখন বিক্রিয়ক সমূহের মধ্যে যে সংঘর্ষ হবে, সেটার ওরিয়েন্টেশন নির্দিষ্ট হতে হবে। ওরিয়েন্টেশন নির্দিষ্ট মানে হচ্ছে যেই দিক দিয়ে ঢুকবে, যেখানে যুক্ত হবে, সেদিক দিয়ে হইতে হবে। অন্য দিক দিয়ে যদি হয়, তাহলে বিক্রিয়া হবে না। আমার কথা বুঝতে পেরেছ? এই দেখো, এই রিঅ্যাকশনটার মধ্যে এই ক্লোরিন এই হাইড্রোজেনকে প্রতিস্থাপন করবে। এখানে ক্লোরিন আছে, ক্লোরিন আছে, ক্লোরিন আছে, এগুলোকে আর প্রতিস্থাপন করবে না, প্রতিস্থাপন করবে এই হাইড্রোজেনকে। এখন ক্লোরিন যদি এদিকে অ্যাভেলেবেল থাকে, দেখো আমি অন্য জায়গায় লিখলাম, সরি, এটা লিখলাম। এখন এটা যদি এদিক দিয়ে অ্যাটাক করে, এই ক্লোরাইড যদি এদিক দিয়ে অ্যাটাক করে, তাহলে বিক্রিয়াটা হবে না। কথা বুঝতে পেরেছো? মানে একে অ্যাটাক করে, যদি এটাকে অ্যাটাক করে, এটাকে অ্যাটাক করতে চাই, বিক্রিয়াটা হবে না। এটা একটা নির্দিষ্ট দিক বিন্যাস আছে, যেখানে যেহেতু এই হাইড্রোজেনকে সরাবে, এই হাইড্রোজেনের কাছে আসতে হবে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই হাইড্রোজেনের কাছ দিয়ে আসতে হবে, এবং এই হাইড্রোজেনকে সরায় দিয়ে তারপর সে এই ক্লোরিন যুক্ত হলো এখানে। মানে ওরিয়েন্টেশনটা এদিকে, যেটা চলে যাবে সেই দিকেই হচ্ছে ওরিয়েন্টেশন হতে হবে, মানে সেই দিক দিয়েই অ্যাটাক করতে হবে, আক্রমণ করতে হবে সেদিক দিয়েই, সংঘর্ষটা হইতে হবে সেদিক দিয়েই। কথা বুঝতে পেরেছো? জি স্যার। সবাই বুঝতে পেরেছো?
আর কেউ কথা বলো না জি কেন? স্যার। স্যার এই যে রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষের জন্য নাকি এই তিনটা সূত্রই মেনে চলবে, মানে এই তিনটা সূত্রই মানে যদি হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া সম্পূর্ণ হবে। হ্যাঁ, মোটামুটি বিক্রিয়ার সংঘর্ষ যে হবে শুধু সংঘর্ষের জন্য, রাসায়নিক বিক্রিয়ার সংঘর্ষ হওয়ার জন্য এই তিনটা শর্ত লাগবে, ঠিক আছে? জি স্যার। অর্থাৎ যেই দিকে থার্ড যে শর্ত সেটা বললাম, যেদিকে যাকে সরাবে আর কি সেদিক দিয়ে আক্রমণ করতে হবে, অন্য দিক দিয়ে আক্রমণ করলে সেটা সরবে না। এখন যে জিনিসটা আমরা যদি এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়ার অবস্থান্তর অবস্থা তত্ত্ব। অবস্থান্তর অবস্থা মানে কি? অবস্থান্তর অবস্থা মানে হচ্ছে, মনে করো বিক্রিয়া করলো, একটা বিক্রিয়ক বিক্রিয়া করলো, বিক্রিয়া করার পর সেটা বিক্রিয়া শেষে কি হলো, আমরা প্রোডাক্ট পেলাম বা উৎপাদক পেলাম। মনে করো হাইড্রোজেন আর ক্লোরিন বিক্রিয়া করলো, HCl পেলাম। তাহলে বিক্রিয়ক কি কি? বিক্রিয়ক কি? বিক্রিয়ক হচ্ছে হাইড্রোজেন আর ক্লোরিন, ঠিক না? আর উৎপাদ কি? HCl। বিক্রিয়া যেটা হাইড্রোজেন ক্লোরাইড পেলাম, ধরো এটা, হ্যাঁ, তাহলে এটা পেলাম, এটা হচ্ছে ইনিশিয়াল বা বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদক। তো এই যে এখানে আসলে, এখানে এসে তার অবস্থাটা কি হলো, সক্রিয়ণ শক্তি অর্জিত হলো ওই পজিশনটায়, এটার অবস্থা কি হলো? এই অবস্থাটাই হচ্ছে ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা। এটাকে বলা হয় কি? অবস্থান্তর অবস্থা। অবস্থান্তর অবস্থা মানে কি? ইন্টারমিডিয়েট বা ট্রানজিশন, মানে এক অবস্থা থেকে যখন আরেক অবস্থায় যাচ্ছে সেই অবস্থাটা কি অবস্থায় আছে, এটাকে আরেকটা নামে ডাকা হয়, সেটা হচ্ছে অ্যাক্টিভেটেড কমপ্লেক্স বা সক্রিয়ণকৃত জটিল। স্যার যখন কোনো মৌলের ইলেকট্রন বিন্যাস করা হয় তখন ওই মৌল ইলেকট্রন যখন উত্তেজিত অবস্থায় যে পরিণত হয় সেটা নাকি? না 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 না, সেটা ভিন্ন জিনিস। ওটা একটা পরমাণুর ক্ষেত্রে বললাম, ওই ইলেকট্রন বিন্যাসের কথা বললাম, বলছো তুমি। আর এখানে H2, হ্যাঁ ওটা তো, এটা যখন বিক্রিয়া করবে তখন তো পরমাণুতে পরিণত হবে, তারপর বিক্রিয়া করবে। কিন্তু কি অবস্থা হয় এইখান থেকে এতটুকু আসার পর্যন্ত, এই মাঝখানে এই অংশে কি অবস্থা, কি চেঞ্জ হচ্ছে, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাচ্ছে, এই মাঝখানে যে অবস্থান্তর, সেইটাই হচ্ছে অবস্থান্তর অবস্থা, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আমরা দেখি, খেয়াল করো, দেখা যাচ্ছে এটা এটা একটু ছোট করে লেখা, কারণে এটা একটা বিক্রিয়া। দেখা যাচ্ছে। আচ্ছা, যেটা OH হাইড্রোক্সাইড বিক্রিয়া করবে CH3Cl এর সাথে, বিক্রিয়া করবে, বিক্রিয়া করে তৈরি হবে CH3OH মানে মিথানল এবং ক্লোরাইড। এখানে একটা নেগেটিভ সাইন আছে, দেয় না। আচ্ছা, তাহলে এটা তৈরি হবে, প্রোডাক্টস তৈরি হবে। তৈরি হতে গেলে তাহলে আমাদেরকে সক্রিয়ণ শক্তি অর্জিত হতে হবে, এখানে সক্রিয়ণ শক্তি অর্জিত হতে হবে। আচ্ছা, সক্রিয়ণ শক্তি অর্জিত হতে হবে। এখন সক্রিয়ণ শক্তি অর্জিত হবে এই অবস্থায়। এখানে গিয়ে আসলে ঘটনাটা কি ঘটে খেয়াল করো, এখানে হয় কি, এই OH এর সাথে ওই কার্বন এর ডট 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 দেওয়া দেখা গেছে। আমি তো এখানে আঁকতে ইচ্ছা করছে না, কারণ আঁকলে দেখা যাবে যে আরো বোঝা যাচ্ছে না। দেখো OH ঢুকতেছে কিভাবে, ডট ডট ডট, আর Cl এর সাথে বন্ধন ছিল, বন্ধনটা ভেঙে যাচ্ছে। এটাকে বলা হয় ট্রানজিশন স্টেট বা অবস্থান্তর অবস্থা। এটাও আরেকটা, এখানেও ট্রানজিশন স্টেট দেখা যায়। এটা হচ্ছে এটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এটা, আর এটা হচ্ছে তাপহারী বা তাপহারী বিক্রিয়ার ক্ষেত্রে। আমরা আরেকটু ক্লিয়ার করে বলি, ABC এর সাথে বিক্রিয়া করতেছে, তার মানে BC এর সাথে এইরকম কি ছিল, বন্ধন ছিল, BC বন্ধন ছিল। এ আসছে সাথে, এ আসছে, এর সাথে বিক্রিয়া হবে। ঘটনাটা কি ঘটে, BC এর সাথে তো ছিল, এর সাথে তখন কি হয়, এই বন্ড আস্তে 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 করে তৈরি হয়, যেটা যে ডট ডট দিয়ে বোঝাচ্ছি, আস্তে আস্তে করে বন্ড তৈরি হয়।
তখন তো যেহেতু ওর ধারণ ক্ষমতা বি তো একজনের সাথে যুক্ত থাকতে পারে, সেই ক্ষেত্রে তখন কি হবে, এই সি এর সাথে বন্ধনটা আস্তে আস্তে করে ভেঙে যাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। অর্থাৎ এ এর সাথে বি এর বন্ধন আস্তে আস্তে করে গড়ে উঠতেছে, আর বি থেকে এবং সি এর বন্ধন আস্তে আস্তে করে ভেঙে যাচ্ছে। এক পর্যায়ে কি হবে, সি এর একেবারে ভেঙে যাবে। একেবারে সি এর ভেঙে সাথে গিয়ে যত আস্তে একেবারে ভেঙে গিয়ে সি তৈরি হবে আলাদা, আর এর সাথে বি নতুন যৌগ তৈরি হবে। এইটা হচ্ছে এই যে এই অবস্থা, এই যে মাঝখানের যে অবস্থা, এটাকে বলা হয় অবস্থান্তর অবস্থা। উপরে এরকম চিহ্ন দিয়ে বোঝাই আমরা, হ্যাঁ, যেটাই হচ্ছে অবস্থান্তর অবস্থা। তাহলে এখন এই ক্ষেত্রে এ প্লাস বিসি এখানে গিয়ে এই অবস্থান্তর, এই যে এটা হবে এখানে, এই অবস্থান্তর ট্রানজিশন স্টেটে যাবে এটা, আর ফাইনাল স্টেটে যে এ প্লাস বি, সরি এ বি প্লাস সি, এটা হবে এ বি প্লাস সি, এটা হচ্ছে ফাইনাল স্টেজ। কথা বুঝতে পেরেছ? রাসায়নিক বিক্রিয়ার যে অবস্থান্তর অবস্থা কিভাবে হয়। আবার এটাই ঠিক যদি আমরা বলি, এটা তো হচ্ছে তাপহারী বিক্রিয়ার জন্য, এটা তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রেও সেম একই ভাবে হতে পারে। যেটা হচ্ছে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে একই জিনিস, একই ঘটনা। আমরা এটা করলাম। এখন যেটা করবো সেটা হচ্ছে আরহেনিয়াসের সমীকরণটা করবো। আরহেনিয়াস সমীকরণ আমরা তখন মুখস্থ করেছিলাম, কে ইকুয়ালস টু এ টু দি পাওয়ার মাইনাস ই এ বাই আর টি। আমরা এখন এই আরহেনিয়াস সমীকরণটা আমরা প্রুফ করবো ভ্যান হফের ইকুয়েশন থেকে। ভ্যান হফের ইকুয়েশনটা আমি স্কিপ করে আসছি, ওটা একটা জটিল এবং তুলনামূলক লেস ইম্পর্টেন্ট, যে কারণে আমি আসলে ওটা স্কিপ করে আসছি। এটা হচ্ছে ভ্যান হফের সমীকরণ, এটাকে বলে, হ্যাঁ, ভ্যান হফের সমীকরণ। এটা সাম্যাঙ্কের সাথে সম্পর্ক। সাম্যাঙ্ক হচ্ছে যে কে ডি লন কে বাই ডিটি ইকুয়ালস টু হচ্ছে ডেল্টা ই বাই আর টি স্কোয়ার। এখানে কে হচ্ছে সাম্যাঙ্ক, যে কে এর মান হচ্ছে কে ওয়ান বাই কে টু। কে ওয়ান বাই কে টু তো আমরা জানি, সেটা হচ্ছে সম্মুখ বিক্রিয়ার যে হার ধ্রুবক, এটা হচ্ছে হার ধ্রুবক, বিপরীত বিক্রিয়ার হার ধ্রুবক, সেটার পার্থক্য যেটা সেটাই হচ্ছে সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক হচ্ছে কি, সরি সেটার পার্থক্য না, সেটার অনুপাত, যেটা অনুপাত কি সেটাকে বলা হয় সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক হচ্ছে কে ইকুয়ালস টু আসতেছে তাহলে কে ওয়ান বাই কে টু। আমরা এখানে এই কে এর পরিবর্তে যদি আমরা এই কে ওয়ান বাই কে টু বসাই, তাহলে এই ফর্মুলা পাচ্ছি, তাই না? আবার লন এর মধ্যে, লন আর লগ তো আমরা সম্পর্কে জানি, লনের মধ্যে এখানে কে ওয়ান বাই কে টু আছে, তার মানে আমরা কি লিখতে পারি, লন কে ওয়ান মাইনাস লন কে টু, এবং আলাদা করে দিলে আচ্ছা আলাদা করে দিলে তখন হয়ে যাবে লন কে ওয়ান বাই ডিটি মাইনাস লন কে টু বাই ডিটি সমান সমান ই ওয়ান মাইনাস ই টু, যেহেতু ডেল্টা ই শক্তির পার্থক্য হচ্ছে ই ওয়ান বাই ই ওয়ান মাইনাস ই টু বাই আর টি স্কোয়ার আসলো। এখন এটাকে যদি আমরা আলাদা করি, স্প্লিট করলে আমরা দুই ভাবে পেতে পারি। একটা হচ্ছে ডি লন কে ওয়ান বাই ডিটি সমান সমান হচ্ছে ই ওয়ান বাই আর টি স্কোয়ার মাইনাস, এটা যদি হয় এটা তখন ডেল্টা ই টু বাই আর টি স্কোয়ার। এই দুটো সমীকরণকে যদি আমরা দুইটা ভাগে ভাগ করে ফেলি, তাহলে একটা পাবো হচ্ছে লন কে ওয়ান বাই ডিটি ইকুয়ালস টু ই ওয়ান বাই আর টি স্কোয়ার প্লাস কনস্ট্যান্ট ভ্যালু, আর আরেকটা পাবো হচ্ছে লন কে টু বাই ডিটি সমান ই টু বাই আর টি স্কোয়ার, সেটা প্লাস কনস্ট্যান্ট ভ্যালু। এটা এখন ওভারঅল এই ইকুয়েশনটা দেখে বোঝা যাচ্ছে, হ্যাঁ, কনস্ট্যান্ট। কনস্ট্যান্ট ভ্যালু কেন? জি স্যার। আচ্ছা কনস্ট্যান্ট ভ্যালু এই জন্য কারণ এখানে যদি কোনো একটা কনস্ট্যান্ট ভ্যালুকে ডিফারেন্সিয়েশন করা হয়, সেক্ষেত্রে কত আসে মান জানো? জিরো আসে, তাই না? আচ্ছা, তো এখন কনস্ট্যান্ট ভ্যালু আছে কি নাই সেটা তো আমরা জানি না, সে বা এই সমীকরণে আছে কি, যদি এটা সমীকরণে একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকে, মনে করে থাকলো এক্স, এখানেও থাকলো এক্স, একটা কনস্ট্যান্ট ভ্যালু থাকলো, থাকার পর এখন এটাকে যদি এটা মাইনাস করি তাহলে কি হবে, লন কে ওয়ান মাইনাস বাই ডিটি লন কে টু বাই ডিটি এটার মতো আসতেছে। কিন্তু এই কনস্ট্যান্ট ভ্যালু যদি কাটাকাটি না যায়, কাটাকাটি থাকতে পারে, এটা কেটে গেল,
যে কারণে এরকম আসবে। হ্যাঁ, এখন আলাদা সমীকরণ যখন লিখবো তখন তো ওই কনস্ট্যান্ট ভ্যালু আসবে না, হিসাবে আসবে না, তাই না? এটা যেহেতু কেটে গেছে, তাই না? হিসাবে তো আসবে না। তার মানে নিশ্চয়ই একটা কিছু থাকতে পারে, কনস্ট্যান্ট ভ্যালু হতে পারে, অথবা যদি না থাকে তাহলে কনস্ট্যান্ট ভ্যালু হবে 0, কোনো সমস্যা নেই। হ্যাঁ, এই জন্য কনস্ট্যান্ট ভ্যালুটা দিতে হবে। আচ্ছা, মানে পার্ট আলাদা করে দিচ্ছেন এখানে। হ্যাঁ, যখন আমরা আলাদা সমীকরণ আলাদা equation করব, তখন এটা constant value এইভাবে লিখব। তার মানে বোঝা যাচ্ছে যে এটাকে আমরা সরাসরি এইভাবে লিখতে পারি d ln k বাই dt ওভারঅল। হ্যাঁ, ওয়ান কোন দিকের রিঅ্যাকশন বা k1 k2 বা e1 e2 এইভাবে না, আমরা ইন জেনারেল যদি বলি সেই ক্ষেত্রে আমরা এটাকে লিখতে পারি d ln k বাই dt ইকুয়ালস টু e বাই rt স্কয়ার প্লাস কনস্ট্যান্ট যদি দাও, তাহলে এটাকে যখন ইন্টিগ্রেশন করব আমরা, ইন্টিগ্রেশন করলে dd কেটে যাবে, d ln k ইন্টিগ্রেশন করলে হবে ln k শুধু, আর e বাই rt স্কয়ার dt এটাকে ইন্টিগ্রেশন করলে আসবে মাইনাস e বাই rt প্লাস কনস্ট্যান্ট ভ্যালু। এবং এই ক্ষেত্রে কনস্ট্যান্ট ভ্যালু হচ্ছে ln a, এটা হচ্ছে আরএনিয়াস ধ্রুবক। এখন কেটাকে এখানে রাখলাম আর লনটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তাহলে কি হবে? ln a এর জন্য এটা শুধু a থাকবে, ইনটু এটা হয়ে যাবে e টু দি পাওয়ার সাম। এটা তো বুঝতে পেরেছো যে কিভাবে করে e টু দি পাওয়ার হলো। লনটাকে ln k, এটা শুধু k লিখলাম, তাহলে ওইখানে বাকি যা আছে সব হয়ে যাবে e টু দি পাওয়ার হলো, কিন্তু এই ln আর e টু দি পাওয়ার কেটে গেছে বিধায় এই এটা সামনে চলে আসছে। কথা বুঝতে পেরেছো? তাহলে এই হচ্ছে আরএনিয়াস সমীকরণ। এভাবে করে আসলে মোটামুটি আমরা ক্লাস শেষ, মানে এই চ্যাপ্টার শেষ করে ফেলেছি। এবং তোমাদের কাজ হচ্ছে এই চ্যাপ্টারের যতগুলো ফর্মুলা আমি দিয়েছি, যতগুলো ইকুয়েশন আসছে, সেই ইকুয়েশন গুলো সুন্দর করে কাগজে কলমে লিখে ফেলবা, খাতা কলমে লিখে ফেলবা। আগামী ক্লাসে এটার উপর যে ম্যাথমেটিক্যাল প্রবলেম, সেই ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো আমরা দেখব, বিভিন্ন উদাহরণ দেখব, উদাহরণ দেখে সেটা সলভ করার চেষ্টা করব। হ্যাঁ, তো আজকে এতটুকু পর্যন্তই থাকলো। স্যার হ্যাঁ, স্যার বলো। একটা কথা ছিল, স্যার আপনার এই ভিডিওগুলো কোথায় পাওয়া যাবে বা কোন সাইডে? আচ্ছা, তোমরা একটু আবার ঢোকো, হ্যাঁ, আমি অফ করে দিচ্ছি, আবার ঢোকো, ঢুকে তারপর কথা বলি।